একটি ভয়ঙ্কর অপরাধের সমাধান করতে বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা আমেরিকার FBI এর কতদিন সময় লাগতে পারে? 1 বছর, 2 বছর, 5 বছর? কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন, এই অপরাধের সমাধান করতে তাদের লেগেছিল পাক্কা 17টি বছর। অপরাধীকে ধরার জন্য তারা $1 কোটি পুরস্কারও ঘোষণা করেছিল, কিন্তু তাকে ধরা যায়নি। আর 17 বছর পরে যখন তাকে ধরা গেল, তখন দেখা গেল তিনি ছিলেন এক সময় অঙ্কের এক বিস্ময়কর প্রতিভা, বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র এবং অধ্যাপক। আর তাকে ধরিয়ে দিলেন কে? ধরিয়ে দিলেন তার নিজের ভাই। কেন? আর কেনই বা তিনি তার দাদাকে গোয়েন্দাদের হাতে ধরিয়ে দিয়ে $1ও নিলেন না? আজকের এই এপিসোডে আমরা সামনে আনবো সেই বিচিত্র মানুষটির কথা, যিনি নিজে বিজ্ঞানের ছাত্র হয়েও বিশ্বাস করতেন প্রযুক্তি এবং শিল্পায়ন মানব সভ্যতাকে ধ্বংসের পথে নিয়ে চলেছে। আর সেই জন্যেই তিনি তার নিজের মতো করে একটা প্রতিবাদ করতে গিয়ে জড়িয়ে পড়েছিলেন এক ভয়াবহ অপরাধের সঙ্গে। কে তিনি? কি অপরাধ করেছিলেন? আগামী কয়েক মিনিটে সেই চাঞ্চল্যকর গল্পটি আপনাদের সামনে আনব। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলে স্বাগত। আমেরিকার শিকাগো শহরে জন্ম হয় টেড কাজিনস্কির। ছোটবেলা থেকেই কাজিনস্কি ছিলেন অসাধারণ মেধাবী। মাত্র 12 বছর বয়সেই অঙ্কের এমন সব জটিল সমীকরণের সমাধান তিনি করে ফেলতেন, যা করতে কলেজ পড়ুয়ারাও হিমশিম খেত। শিক্ষকরা বলতেন এই ছেলেটি একদিন ইতিহাস গড়বে। সত্যি ইতিহাস গড়েছিলেন টেড, তবে সেটা ছিল সন্ত্রাসের এক ভয়াবহ ইতিহাস। টেড মাত্র 16 বছর বয়সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এত কম বয়সে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কার্যত একটা বিরল ঘটনা। হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়ে তিনি PhD করেন মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে। মাত্র 25 বছর বয়সে তিনি অধ্যাপক হিসেবে যোগ দেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে। এখনো পর্যন্ত টেড সম্পর্কে আপনাদের যা বললাম তা শুনে নিশ্চিতভাবে আপনাদের মনে হয়েছে এটি একটি মেধাবী ছাত্রের অত্যন্ত সাফল্যের সঙ্গে কর্মজীবনের পথে এগিয়ে চলার গল্প। কিন্তু বাস্তবটা তার উল্টো। টেড তার নিজের জীবনকে এবং প্রযুক্তির উন্নতিকে আমাদের মতো সাধারণ চোখে দেখেননি। এখান থেকেই তার মনে জন্ম নেয় এক ভয়ঙ্কর অপরাধের বীজ। হঠাৎ করেই একদিন সব ছেড়ে ছুড়ে দেন টেড। তিনি চলে যান মন্টানার এক গভীর অরণ্যের মধ্যে। সেখানে একটা ছোট্ট কাঠের কুটিরে গিয়ে থাকতে শুরু করেন তিনি। পরিশুদ্ধ পানীয় জল নেই, বিদ্যুৎ নেই, এমন একটা পরিবেশে একা থাকতে শুরু করেছিলেন তিনি। তার লক্ষ্য ছিল আধুনিক সভ্যতা এবং প্রযুক্তি থেকে দূরে সরে যাওয়া। টেড বিশ্বাস করতে শুরু করলেন প্রযুক্তি এবং শিল্পায়ন মানুষের স্বাধীনতাকে ধ্বংস করছে। মানুষ যন্ত্রের দাসে পরিণত হচ্ছে। আর তার প্রতিবাদে তিনি ফিরতে চাইছেন প্রকৃতির মাঝে, মানে সভ্যতার আদি পর্বে। প্রথম দিকে তিনি তার এই ভাবনার কথা শুধু ডায়েরিতে লিখতেন, কিন্তু ধীরে ধীরে তার ভাবনা রূপ নেয় একটা তীব্র প্রতিশোধে। 1978 সালে তিনি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটালেন, যার জেরে চমকে গেল গোটা আমেরিকা। কি করেছিলেন তিনি? তিনি পোস্ট অফিসের মাধ্যমে একটি প্যাকেট পাঠালেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে। সেই চিঠির খামের মধ্যে রাখা ছিল একটি বোমা। এটাই ছিল তার প্রথম হামলা। এরপর একের পর এক তিনি এরকম হামলা চালাতে থাকলেন। অজ্ঞাত পরিচয় এই হামলাকারীর নাম হয়ে গেল মার্কিন মুলুকে ইউনিয়া বোম্বার। ইউনিভার্সিটি এবং এয়ারলাইন বোম্বার এই দুটি শব্দ থেকে তার এই নাম হলো।
তথ্য বলছে 1978 থেকে 1995 সাল পর্যন্ত, অর্থাৎ এই 17 বছর ধরে টেড মোট 16টি পত্র বোমা পাঠিয়েছেন। তার এই হামলায় 3 জন নিহত এবং মোট 23 জন আহত হয়েছে। এই বোমাগুলো এমনভাবে তৈরি করা হতো যে চিঠি খুললেই বিস্ফোরণ হতো। বোমাগুলো ছিল হাতে বানানো, কাঠ, ব্যাটারি, তার, পেরেক দিয়ে বানানো হতো এই বিস্ফোরক। বোমাগুলো এত নিখুঁতভাবে তৈরি করা হতো যে এফবিআইয়ের বিশেষজ্ঞরাও হতবাক হয়ে যেতেন। এফবিআইয়ের গোয়েন্দারা কিছুতেই বুঝতে পারছিলেন না লাগাতার এমন হামলার কারণ কি। হামলাগুলো করা হচ্ছিল বিশ্ববিদ্যালয়, আইটি কোম্পানি এবং এয়ারলাইন্স সংস্থাগুলোকে টার্গেট করে। টেডের যুক্তি ছিল এই প্রতিষ্ঠানগুলোই প্রযুক্তির দাসত্ব ছড়াচ্ছে, তাই তিনি হামলা চালাতেন এই সব প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্তাদের উপর। কিন্তু বছরের পর বছর এফবিআই কার্যত অন্ধকারে হাঁটতে বেড়াচ্ছিল টেডের হদিশ পেতে। এমন সময় কাহিনীতে এলো টুইস্ট। সালটা 1995। হঠাৎ ইউনিয়ে বম্বার একটি লম্বা প্রবন্ধ পাঠালো দ্য ওয়াশিংটন পোস্ট এবং দ্য নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্র অফিসে। শর্ত ছিল এই প্রবন্ধটি ছাপানো হলে হামলা চালানো তিনি বন্ধ করবেন। 35,000 শব্দের সেই প্রবন্ধের নাম ছিল ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি অ্যান্ড ইটস ফিউচার। সেখানে তিনি যা লেখেন তার মূল বিষয় হলো প্রযুক্তি মানুষকে স্বাধীনতা থেকে বঞ্চিত করছে। মানুষ আজ যন্ত্রের দাসে পরিণত হয়েছে। উন্নয়ন মানেই দাসত্ব। তার এই বক্তব্যে কিছু দার্শনিক গভীরতা নিশ্চয়ই ছিল, কিন্তু তিনি প্রযুক্তির বিরোধিতা করতে গিয়ে যেভাবে হামলা চালিয়ে খুন করেছিলেন তাতে তিনি হয়ে ওঠেন এক কুখ্যাত অপরাধী। এই প্রবন্ধের সূত্র ধরেই কিন্তু ধরা পড়েন টেড। কিভাবে তা সম্ভব হয়েছিল সেটা খুব ইন্টারেস্টিং। সেই গল্পই বলবো এবার আপনাদের। খবরের কাগজে প্রবন্ধটি প্রকাশিত হতেই টেডের ভাই ডেভিড কাজিনস্কির নজরে আসে সেটা। তিনি লেখার বিষয় এবং ধরন দেখেই বুঝতে পারেন এটা তার দাদার লেখা। তিনি এফবিআই এর সঙ্গে যোগাযোগ করেন। টেডের সম্পর্কে বিভিন্ন তথ্য তিনিই এফবিআইকে দেন। এফবিআই সে সমস্ত তথ্য বিশ্লেষণ করে বুঝতে পারে টেড কোথায় থাকতে পারে। সেই মতো 1996 সালে এফবিআই মন্টানার বনের মধ্যে টেডের কুটিরে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে। কুটিরে তল্লাশি করে পাওয়া যায় বোমা তৈরির সরঞ্জাম, হাতে লেখা নোট এবং ভবিষ্যতের টার্গেটদের তালিকা। টেড ধরা পড়ার পরে তার ভাইকে $1 কোটি পুরস্কার দিতে যায় এফবিআই। কিন্তু তিনি জানান তিনি এই অর্থ গ্রহণ করবেন না, কারণ সমাজের উপকারের জন্য তিনি তার ভাইকে ধরিয়ে দিয়েছেন, অর্থের জন্য নয়। 1998 সালে আদালতে টেড তার দোষ স্বীকার করেন। আদালত তাকে আজীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। তখন তার বয়স ছিল 56 বছর। প্রতিভাবান গণিতবিদ থেকে টেড পরিণত হন আজীবন বন্দী এক দুষ্কৃতীতে। বছরের পর বছর তিনি কারাগারে বন্দী ছিলেন। অবশেষে 2023 সালে 81 বছর বয়সে কারাগারে আত্মহত্যা করেন টেড। কিন্তু আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে একজন সাধারণ অপরাধীকে ধরতে এফবিআই এর মতো তদন্তকারী সংস্থার 17 বছর লাগলো কেন? এর পিছনের মূল রহস্যটা কি? আসলে টেড ছিলেন অত্যন্ত মেধাবী, ধৈর্যশীল এবং সম্পূর্ণ প্রযুক্তি বিরোধী এক কৌশলী অপরাধী। অর্থাৎ পুলিশ যেন তার খোঁজ না পায় সে বিষয়ে অত্যন্ত সচেতন ছিলেন তিনি। তাই টেড হাতে বোমা তৈরি করতেন, চিঠি লিখতেন টাইপরাইটারে। কখনো তিনি ফোন, কম্পিউটার বা গাড়ি ব্যবহার করতেন না। তার কাছে ইন্টারনেট, ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের মতো কিছুই ছিল না। ফলে এফবিআই কোনোভাবেই কোনো প্রযুক্তি কাজে লাগিয়েই টেডের হদিশ করতে পারেনি। শুধু তাই নয়, টেড যেহেতু জঙ্গলের ভেতরে থাকতেন তাই তার চারপাশে মাইলের পর মাইল এলাকায় কোনো জনবসতি ছিল না। পুলিশ বা পোস্টম্যান কেউই সেখানে নিয়মিত যেতেন না। আপনাদের মনে হতে পারে তাহলে বোমা তৈরির উপকরণ তিনি পেতেন কোথায়? আসলে বোমা তৈরির সব জিনিস তিনি জোগাড় করতেন আশেপাশের দোকান থেকে। খুব অল্প অল্প করে তিনি এসব কিনতেন যাতে কারো সন্দেহ না হয়। এই কারণে তার গতিবিধির নাগাল পায়নি এফবিআই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো টেড জানতেন এফবিআই এর গোয়েন্দারা বোমার বিভিন্ন উপাদান বিশ্লেষণ করে বুঝতে পারেন কোন ধরনের বোমা কারা বানায়। তাই তিনি তার প্রত্যেকটা
প্রত্যেকটা বোমা বানাতেন আলাদা আলাদা রকমভাবে, যেন তদন্তকারীরা বুঝতে না পারেন যে এটা একজনেরই কাজ। সত্যিই তাই হয়েছিল। এফবিআই প্রতিবারই ভেবেছিল হয়তো একাধিক অপরাধী পত্রবোমা পাঠাচ্ছে। সেই সঙ্গে টেড যেহেতু বিভিন্ন গোষ্ঠীকে টার্গেট করতেন, ফলে এফবিআই বুঝতে পারছিল না এই দুষ্কৃতী আসলে কোন গোষ্ঠীর প্রতি প্রতিশোধ নিচ্ছে। একজন মানুষই যে লাগাতার এমন বোমা হামলা চালাচ্ছে তা এফবিআই এর বিশেষ তদন্তকারী দল ভাবতেই পারেনি। টেড আবার ঘন ঘন হামলা চালাতেন না। প্রতিটি হামলার আগে মাসের পর মাস ধরে তিনি নিখুঁত পরিকল্পনা করতেন। বোমা এমনভাবে বানাতেন যেন তা ডাক বাক্সে ঢুকে যায়, ওজনও স্বাভাবিক হয় এবং চিঠিতে যে বোমা আছে তা যেন পোস্টাল স্ক্যানারে ধরা না পড়ে। সেই সঙ্গে চিঠিতে তিনি তার নিজের ভুয়ো ঠিকানা, ভুয়ো হ্যান্ডরাইটিং এবং ছদ্মনাম ব্যবহার করতেন। ফলে এই দীর্ঘ সময় লেগে যায় টেডের হদিশ পেতে। এই টেড কাজিনস্কিকে আজও মানুষ দুরকমভাবে দেখেন। কেউ বলেন তিনি অনেক আগেই বুঝেছিলেন প্রযুক্তির অন্ধকার দিক, আবার কেউ বলেন তিনি ছিলেন একজন খুনি দার্শনিক যিনি নিজের অহংকার আর রাগে নিরপরাধ মানুষদের হত্যা করেছেন। আবার এটাও ঠিক, টেডের লেখা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি অ্যান্ড ইটস ফিউচার এখন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান এবং দর্শনের পাঠ্য তালিকাতে আলোচনা করা হয়। অনেকে বলেন যদি তিনি সেই চিন্তাগুলো শান্তিপূর্ণ পথে প্রকাশ করতেন, হয়তো মানব সভ্যতা আজ তাকে অন্যভাবে চিনত। টেডের এই গল্প শুনে আপনাদের এই মানুষটিকে কি রকম লাগে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, সত্যমেব জয়তে।